এখন বুঝতে পারছি না হিরণ কি চোর না ডাকাত না খুনি। তার গাড়িকে ঘিরে ধরে এসব বিক্ষোভটা কিসের? তাই হিরণকে হারিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে রাজ্য বিজেপির একাংশ। দেব জানে কখন কোথাও পাল্টি খেতে হবে, এটা দেবও জানে। এটা ওয়েট করুন, দেখতে পাবেন। হিরণ হিরণ দেখতে পাবে। তুমি বেশি বিজেপির আপন না দেব বেশি বিজেপির আপন, এ নিয়ে আমার কোনো দ্বন্দ্ব আছে? ঘিরে যে একটা রাজনৈতিক আবর্ত, কেশপুরে আমরা দেখতে পেয়েছি হিরণ এই বুথ থেকে সেই বুথে ছুটে বেরিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে মহিলারা হিরণের গাড়ি ধরে বিক্ষোভ করছে। তো এই গোটা নির্বাচনের ক্ষেত্রেই হিরণ এপিসোডটাকে আপনি কিভাবে দেখছেন? আমরা এটাও দেখেছি যে কিছুদিন আগে হিরণের আত্মসহায়কের বাড়িতেও পুলিশ গেছে। এখন বুঝতে পারছি না হিরণ কি চোর না ডাকাত না খুনি। মানে হিরণের কোনো বান্ধবীর খাট থেকে কি 52 কোটি টাকা পাওয়া গিয়েছিল, নাকি সুচপুরের মতো এই কেসটা সাজিয়ে দাও? সুচপুরের মতো সেই বকটুইয়ের যেটা অনুব্রত বলছিল কেসটাকে দিদি সুচপুরের মতো সাজিয়ে দাও, এমন কোনো সাজানো গল্প করছিল। তার গাড়িকে ঘিরে ধরে এসব বিক্ষোভটা কিসের? সে বিজেপি ক্যান্ডিডেট হয়েছে বলে, মানে ব্যাটা বুঝতে পারলাম না। হিরণ একজন উচ্চশিক্ষিত ক্যান্ডিডেট। ভারতে যতগুলো ক্যান্ডিডেট দেখলাম 100 কজন ক্যান্ডিডেট দেখলাম নিরক্ষর। এবারে লোকসভা ইলেকশন দাঁড়িয়েছে 100 কজন ক্যান্ডিডেট নিরক্ষর, খবর করে দেখছিলাম। এবারে ভোটে দাঁড়িয়েছে আর 400 সামথিং ক্যান্ডিডেট 8 পর্যন্ত পড়েছে। ন্যূনতম শিক্ষা দীক্ষা নেই, শূন্য, নাম লিখতে পারে না ক্যান্ডিডেট। অনেকে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে যারা ফৌজদারি কেসের আসামি, ধর্ষণের আসামি, খুনের আসামি। হিরণ কটা খুন করলো? কি পাপ করেছে হিরণ? মানে আমি সংস্কৃতি বলছি, তার উচ্চশিক্ষার সার্টিফিকেট আছে, তিনি একজন অভিনেতা, ভণ্ড অভিনেতা নয়, অভিনেতা। হ্যাঁ, এখন সিনেমাটা কম করছেন, কিন্তু সিনেমা করলে করতে পারেন। তো সমস্যা কোথায় হলো? আমার এটা মাথায় আসছে না। উনি তার সমর্থকদের কাছে যাবেন, উনি ঘাটালবাসীদের তার দলকে ভোট দিতে বলবেন, এটা স্বাভাবিক কথা। যদি বলেন ঘাটালবাসীদেরকে কেন তিনি ভোট দিতে বলবেন? আরে পশ্চিমবঙ্গ তথা দেশে কে জন্মেছে বলুন তো, যে এত ভালো কাজ সে করেছে যে 2 মাস ধরে 3 মাস ধরে সে ভোটের প্রচারে ভোটের আগে থাকবে না, তারপর লোক ভোট দিয়ে দেবে। এমন তো ঘটছে না। এমনটা হলে তো খুব ভালো হতো, যে এত অসাধারণ ব্যক্তি মানুষের পাশে এত অসাধারণভাবে দাঁড়িয়েছেন একদা, যে ভোটের 2 মাস আগে সে বিছানায় শুয়ে থাকবে, সে লোকের কাছে যাবে না, লোক ভোট দিয়ে দেবে। এমন তো হচ্ছে না। লোক তো এতটা সচেতনও নয়, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারলে এই রাজ্যের বা এই দেশে তো এই দুর্দশা হতো না। হতো কি? তাই লোককে কানের কাছে গিয়ে বলে দিতে হচ্ছে কেন তুমি আমাকে ভোট দেবে। এই তো কেউ কেউ বিভ্রান্ত করছে, কেউ কেউ সঠিকটা গিয়েই বলছে। তো হিরণ তো এটা করেছে। তো হিরণ এটা করলে তার গণতান্ত্রিক অধিকার, তার ক্যান্ডিডেট হিসেবে অধিকার, সে অধিকারটা খর্ব হবে কেন? কেন তেড়ে আসবে? কেন তার গাড়ি ভাঙচুর হবে? বা কেন তার উপর হামলা হবে? এই উত্তর দিন আগে। এটা কি দরকার ছিল? দরকার ছিল না। আর ওই দেব যে কথা সৌজন্য 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 সবচেয়ে আগে দেখাতে হবে হিরণের প্রতি। হিরণ অভিযোগ করেছে, ঠিক কথা। হিরণের অভিযোগ মিথ্যেটা প্রমাণ করতে, মুখে নয়, কাজে। হ্যাঁ, হিরণকে চ্যালেঞ্জ করতে পারে, তোমার অভিযোগ সত্য তুমি প্রমাণ করো, আর আমি তোমার অভিযোগ মিথ্যে প্রমাণ করছি। এইটা তো গল্প, এটা তো আসল কথা। দেখে তো ওটা আসল কথা নয়। এবার আমি হিরণের মুখ থেকে দেখছিলাম, আমি ডিটেলস ঘাটালের ব্যাপারে জানি না। হিরণের মুখ থেকে হিরণ 3টে খুব ভয়ঙ্কর কথা বলেছে, যে লুঙ্গি বাহিনীকে নাকি লেলিয়ে দেওয়া হয়েছে। কেশপুরটা গণ রিগিং হলে ঘাটাল হিরণের বাইরে চলে যাবে, হাতের বাইরে চলে যাবে। ওর বক্তব্য যে কেশপুরে ভোটের নামে ভণ্ডামি হয়েছে। কেন ভণ্ডামি হবে? সেন্ট্রাল বাহিনী কী করছিল? সেন্ট্রাল বাহিনী হয়তো খবর ছিল না। আমি উত্তর দিচ্ছি, আমি বলতে সেন্ট্রাল বাহিনীকে, কেশপুরে যে গণ্ডগোল হয়, কেশপুর সিপিএমের শেষপুর, এটা তৃণমূল্লা বলতে একসময় কেশপুর সিপিএমের শেষপুর। একসময় সিপিএমের আমলে খুন খারাপ হতো কেশপুরে, তৃণমূল আমলে ওই সিপিএমের গুন্ডাগুলো তৃণমূলে গেছে, এটা বাস্তব। যাদেরকে লুঙ্গি বাহিনী না কী বাহিনী বলছে, তাহলে এত খুন খারাপই হতো। আরে
সত্যের জন্য, ন্যায়ের জন্য নয়। ক্ষুদিরাম আর কেশপুরে নেই। ক্ষুদিরামরা কেশপুরে জন্মগ্রহণ করেছে, কেশপুরে একটা মর্যাদা আছে। এখন কেশপুর কাদের হাতে? এখন কেশপুর দুর্বৃত্তদের হাতে। সত্য তো। কেন্দ্রীয় বাহিনী যে কাজটাকে হিরণ করতে হচ্ছে, সেটা কেন্দ্রীয় বাহিনী করেন কেন? পুলিশ তো করবে না। পুলিশ তো অনুপ্রেরণা অনুপ্রাণিত। কেন্দ্রীয় বাহিনী কি করছিল? কেন্দ্রীয় বাহিনী নীরব ছিল কেন? আর নির্বাচন কমিশন তারাই বা নীরব ছিল কেন? তারা কেন হিরণের বিরুদ্ধে গেলে বলতে হবে, এটা উত্তর দিতে হবে। নীরব থাকা মানে হিরণের ক্ষতি হওয়া। হিরণের ক্ষতি হওয়া মানে মোদির একটা আসন হাতছাড়া হওয়া। মানে ঠিক চক্রান্তটা বুঝতে পারছি না। অনেক বিশেষজ্ঞরা বলছে নাকি, আমি বিভিন্ন পোর্টাল টিভি চ্যানেলে দেখছিলাম, যে হিরণকে হারিয়ে দেওয়ার দায়িত্ব বিজেপি, রাজ্য বিজেপি একাংশ নিয়েছে। ভাবতে পারা যাচ্ছে না? তাই হিরণকে হারিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে রাজ্য বিজেপির একাংশ, কেন্দ্রীয় বাহিনী আর নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ তো আছেই। দুধেল গাই, ওই যে লুগি বাহিনী না কি বললো, আরে লুগি বাহিনী ইকুয়াল টু দুধেল গাই ইকুয়াল টু মমতা ব্যানার্জি। এই তো ইকুয়াল টু ভোট ইকুয়াল টু জনাদেশ। এ তো বেলার দরকার আছে। মুসলিম ভোট ছাড়া মাননীয় কোনো অস্তিত্ব আছে? আর মুসলিম ভোট কেউ দুধেল গাই বলেছেন। আর দুধেল গাইরা লুগি পরে, লুগিটা অ্যাকচুয়ালি ইসলামের ড্রেস নয়। ইসলামের সাথে লুগির কোনো সম্পর্ক নেই। লুগি বেশি পরে দক্ষিণ ভারতের লোকেরা সাদা ধরনের ভদ্র লুগি পরে, আর মেটিয়া পর্যন্ত লোকেরা সাদা লুগি পরে। ওদের লুগির একটা স্টাইল আছে, সাদা হবে, চকরা বকরা লুগি নয় কিন্তু, বুঝতে হবে। পরে ঘটনা হচ্ছে অনেক হিন্দু পরে, বিমান বসু লুগি পরে থাকে, বিমান বসু, জানি না সে দুধেল গাই কিনা ইত্যাদি। কিন্তু একটা লোকের, একটা জনগণের একটা অধিকাংশ অংশের পশ্চিমবঙ্গ লুগি পরে। এইটা নাম না বলে একটু লুঙ্গি বলা, লুঙ্গি বাইরে বেশ শুনতে। লুঙ্গি ডান্স ডান্স হচ্ছে, কেশপুরে ডান্স হয়েছিল, লুঙ্গি ডান্স হয়েছিল। উনি বলছেন, শুনতে খারাপ লাগে বটে। রাজনীতির লোকেরা রাজনীতির মধ্যে কথা বলবে। আমার প্রশ্ন তিনটে কথা। বিজেপির একাংশ সত্যি কি সাবোতাজ করলো? হ্যাঁ, আন্ডার কারেন্ট থাকে, এটা সর্বত্র। বাঙালি জাতি থাকবে না, বিশ্বাসঘাতক হবে না? বাঙালি জাতি না, সে বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক আর তৃণমূল করুক, বাঙালি জাতি বিশ্বাসঘাতকতা থাকতেই হবে। আরে মির্জাপুরের কথা ছাড়ুন, ঘরে ঘরে বিশ্বাসঘাতক। আচ্ছা, বিশ্বাসঘাতক না হলে এত সহজে কেউ পাল্টি খেতে পারে বলুন তো? রাজনৈতিক পাল্টি বলছি, যার সাথে দীর্ঘদিন ধরে ঘর সংসার হচ্ছে, কী করে মানুষ এত সহজে তাকে গালাগাল দিতে পারে? একে পাল্টি বলে? একে পাল্টি বলে। হিরণের যে অভিযোগ, সেই অভিযোগটাকে ভাবতে হবে কেন তিনি বলছেন, কেনই বা বিশেষজ্ঞরা বলছেন। হিরণ নিজের মুখে তো বলছেন না, কিন্তু তার কথাবার্তার আকার ইঙ্গিত হয়তো কিছু ফুটে উঠেছে, তাই তার ওখানেই যাচ্ছে তদন্ত করতে। রেড হচ্ছে তার আত্মসহায়কের বাড়িতে না কোথাও। কি চলছে? নাকি দেবকে জেতানোর দায়িত্ব কেউ কেউ নিয়েছে? হিরণ তবুও বলছেন এই লাখখানেক ভোটে জিতবে, আগে 2 লাখে জিততো, এখন 1 লাখে জিতবে। সেটা 4 তারিখে আমরা জানতে পারবো, সেটা আমি বিতর্কে যাব না। কিন্তু কোথাও তো গণ্ডগোল হয়েছে। কেন হলো? হারানো কি খুব দরকার ছিল? সেন্ট্রাল বাহিনীর এই ভূমিকার বিরুদ্ধে তো শুভেন্দু অধিকারী বলছে। সেন্ট্রাল বাহিনী কারো পক্ষে থাকবে না, ঠিক কথা। তৃণমূলের বিপক্ষেও যাবে না সেন্ট্রাল বাহিনী। সেন্ট্রাল বাহিনী নিরপেক্ষ থাকবে। কিন্তু কেশপুরে যেটা হয়েছে, সেন্ট্রাল বাহিনী কোথায় ছিল? কেশপুরে যেটা করেছে, সেটা করলে কার লাভ, কার ক্ষতি? বিজেপির লাভ, তৃণমূলের ক্ষতি। সরি, তৃণমূলের লাভ, বিজেপির ক্ষতি। তৃণমূলের লাভ করানোর দায়িত্ব সেন্ট্রাল বাহিনী কি নিয়েছিল না নির্বাচন কমিশন নিয়েছিল? এটা আমার জানা দরকার আছে, আমার এটা বুঝতে চাইছি। আর একটা কথা বলি, এই বিশ্বাসঘাতকতা, বাঙালি জাতি বিশ্বাসঘাতক হবে না, পাল্টি খাবে না। হিরণ, তুমি দুঃখ পেও না ভাই, তুমি বাঙালি জাতি, তোমার এমনটাই হবে ঠাঁই। এছাড়া তোমার গত্যন্তর নাই, তুমি যাবে কোথায়? এমনটাই কৃষ্টি কালচার ভাই। যেমন ধরুন, আমি কালকে আজকে খবরের কাছে দেখছিলাম, গতকালকের খবর, তাপস, ওর নাম কি, তাপস রায়, এই তাপস পাল নয়, ওই পাল একটা ছিল আর কি, এটা হচ্ছে রায়, আর কুণাল ঘোষ, এই দুজনের কথাবার্তা একটু বললেই আপনি বুঝতে পারবেন বাঙালি জাতি কেমন হয়। তাপস বলছে, তাপস সম্পর্কে অভিযোগ মমতা করছে সুদীপের ওখানে গিয়ে। সুদীপকে কদিন আগে বিজেপি বলছিল, এখন সুদীপ তৃণমূল হয়ে গেল। তিনি যদি কোনো কারণে তাপস না বিজেপিতে আসতো, সুদীপ তাহলে বিজেপি থেকে দাঁড়াতো। কি বললাম? তাপস যদি বিজেপিতে না আসতো, উত্তর কলকাতা থেকে বিজেপির ক্যান্ডিডেট হতো সুদীপ। আপনি কারা কারা বিশেষজ্ঞ আছেন দেখুন তো, এটা ভুল বলছি ঠিক বলছি, উত্তর দিন তো।
এটা মোটামুটি দেখিয়ে দেওয়া হয়েছিল, এটা কুণাল ঘোষের কথাতে তখনই প্রমাণিত হয়েছিল, কিন্তু আবার অনুপ্রেরণা রয়ে গেছে, তাই কুণাল ঘোষের কাছে হতে হবে। মাননীয় তাপস রায়কে বলছে, কি বলছে মাননীয় ভাষায় বলি, কি বলে তাপস রায় বিজেপিতে যোগদান সম্পর্কে বলছে, পালালেন কেন ইডির ভয়ে? তাপস রায় বলছে, ইডি আসার 52 দিন পরে, না 52 দিন পরে আমি সময় নিয়েছিলাম দিদি, যে তোমার দল আমার পাশে দাঁড়াবে, তোমার দল আমার পাশে দাঁড়ায়নি, তাই আমি বিজেপিতে চলে গেলাম ঘৃণায়, দুঃখে, যন্ত্রণায়। শুভ সরকার একবার বলেছিল তার স্ত্রী ট্রিটমেন্ট বামেরা ঠিক মতো করেনি, দুঃখ যন্ত্রণায় তাই তৃণমূলে চলে গেলাম। আরে বাবা, ব্যক্তিগত দুঃখ যন্ত্রণায়, আদর্শ পরিবর্তন। তাহলে আমি তাপসবাবুকে বলি, তাপসবাবু যদি 52 দিনের মধ্যে তৃণমূল আপনার হয়ে ইডির বিরুদ্ধে চিৎকার করে গালাগাল দিত, তাহলে তৃণমূলটা পবিত্র হয়ে যেত, তাহলে বিজেপিটা অপবিত্র থাকতো। আপনি আমাকে উত্তর দিন, আপনি অনেক রাজনৈতিক পণ্ডিত, উত্তর দিন আপনি। তাহলে বিজেপিটা অপবিত্র থাকতো আর তৃণমূলটা পবিত্র হয়ে যেত, উত্তর দিন। ধরুন শাহজাহানের মতো আপনার পাশে দাঁড়িয়েছিল, আপনার ঘরের টয়লেট, বাথরুম এবং কিচেন রুমে নাকি ইডি সব কৌটো খুলে দেখছিল কোথাও মাল মশলা আছে। আচ্ছা, ইডি আমার বাড়িতে গেল না, সানিয়া তোমার বাড়িতে গেছে, তানিয়া তোমার নাম, যাইনি, তোমার বাড়িতে গেল না, হঠাৎ করে আপনার বাড়িতে গেল কেন? ইডির কাছে কি কোনো খবর ছিল? আপনি এত ধোয়া তুলসী পাতা বেছে বেছে আপনার বাড়িটাকে পছন্দ করলো, আপনি দেখতে ভালো জানি, আপনার বাড়ি পছন্দ করলো কেন? দেখতে ভালো তো অর্পিতারা, তার বাড়ি দিয়ে যেতে পারে, আপনার বাড়ি গেল কেন? দেবের বাড়ি যাবে, দেখতে ভালো, দেব জানে, দেব জানে কখন কোথাও পাল্টি খেতে হবে, এটা দেবও জানে, এটা ওয়েট করুন, দেখতে পাবেন। হিরণ দেখতে পাবে। তুমি বেশি বিজেপির আপন না দেব বেশি বিজেপির আপন, এ নিয়ে আমার কোনো দ্বন্দ্ব আছে, এইটুকু তোমাকে বলে দিলাম শুধুমাত্র, এর বেশি আমার কিছু বলার নেই। তাপসবাবু 52 দিনের মধ্যে যদি তৃণমূল পার্টি আপনার পাশে থেকে শুধু পাশে থেকে কী করবে? ইডি গাল দেবে, এর বেশি কিছু না তো। ইডি খারাপ, ইডি চিটিংবাজ, ইডি ফালতু, এইটুকু বলবে। যেমন শাহজাহানের ক্ষেত্রে বলেছে ইডি খারাপ, বা শাহজাহান তৃণমূলের দলবল ইডির লোককে মেরেছে, এবার ইডির লোক এলে আপনার বাড়ির কাছে এলে তৃণমূলের দলবল ইডির লোককে মারতো, এই তো করতো। তাহলে বিজেপি হয়তো অপবিত্র আর তৃণমূল তো পবিত্র। আপনি উত্তর দিন, আপনি যেহেতু 52 দিনের মধ্যে শাহজাহানের কাছে, শাহজাহান দুধের গায়ে ভোট আছে, আপনি কি ভোট দেবেন মশাই? তৃণমূল হিসাব করে করেছে কোথায় ভোটটা ভালো আছে, টাকাটা ভালো আছে আর ভোটটা ভালো আছে, ভালো করে বুঝুন। টাকার ভোট আর মস্তানি, গুন্ডামি, এই তিনটে ভালো আছে বলে শাহজাহানের পাশে তৃণমূল আছে। আপনার কাছে তিনটে পাওয়া যাবে, তাই আপনার কাছে তৃণমূল যায়নি, বা আপনার কাছে যে মালপত্র আছে সেটা তৃণমূল তার দায়িত্ব নিচ্ছে না, যেমন পার্থবাবুর কাছে গিয়ে ঠকে গেছে। তো আপনার কাছে যদি তৃণমূল থাকতো তাহলে তৃণমূল পবিত্র থাকতো আর বিজেপি অপবিত্র থাকতো। এখন বিজেপি আপনার চোখে পবিত্র, তৃণমূল আপনার চোখে অপবিত্র। কুণাল ঘোষ কি বলছে, যে এতদিন ধরে যে দিদিকে আপনি শ্রদ্ধা করলেন সেই দিদিকে আপনি কি গালাগাল দিয়ে দিলেন, আপনার দুঃখ হলো না? এটা কুণাল ঘোষের বক্তব্য। আর কুণাল ঘোষ আপনাকে বলি, আপনাকে রাজ্যসভার এমপি করেছিল দিদি, কত ভালোবেসেছিল, কি আনন্দে হেসেছিল আপনার সাথে, একদম কাঁধে কাঁধ দিয়ে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে হেসেছিল, গিয়েছিল, বলেছিল, ভালোবেসেছিল, স্নেহ করেছিল। তারপরে আপনি জেলে গেলেন, আপনি দিদিকে ডাকাত রানী বললেন, এত ভালোবাসার পরিণামে আপনি বললেন ডাকাত রানী। এখনো এমন কথা তাপস রায়ের মুখে হয়নি, এখনো হয়নি ধ্বনি, বা ধ্বনি তো হয়নি, তাই তো? তাহলে আপনি কি কাজ দিদির সাথে করেছিলেন? কদিন আগে তো আবার পালিয়ে আসছিলেন, দেখলাম আবার ঢুকে গেছে। আমার অবাক লাগে, এই যেন আসা যাওয়া, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যি আমি অবাক লাগে। আপনি তাপস রায় বলছেন, দিদিকে বলছেন, তাপস রায়রা বা কুণাল ঘোষরা বলছেন যে অনেক আগে থেকেই নাকি বিজেপির সাথে তাপসের যোগাযোগ ছিল, জয়েন করে অনেক আগে থেকে ছিল। এই কৌস্তব বাগচির নাকি অনেক আগে থেকে যোগাযোগ ছিল, তাই নাকি কংগ্রেসের সাথে আর এত কোষা। ওটা বলতে হয়, রাগ দেখানো না হলে হয় কি করে আসবে লোকে? কিছু রাগ তো দেখাতে হবে, কিছু রাগ তৈরি করতে হবে। এটা বিরোধীরা বলছে, আমি বলছি না। বলছে মাননীয়া, আপনি তো যখন ইউপিএতে ছিলেন তখন গোপনে গোপনে এনডিএর সাথে সম্পর্ক রাখতেন, আবার যখন এনডিএতে ছিলেন তখন গোপনে গোপনে ইউপিএর সাথে সম্পর্ক রাখেন। আপনি তো পাল্টিখোর,
আপনি তো এমন সাবোতাজ করেন মাননীয়া। তাপস রায় বলছে এটা, হ্যাঁ আপনার তাপস রায়, তাহলে আপনি এরকম করেন? ওরে বাবারে, মানে আপনি যখন দুধেল গাড়িদের সবাই থাকেন গোপনে গোপনে আবার ওই মোহন ভাগবতকে ফোন করেন নাকি? আবার মোহন ভাগবতের কাছে গিয়ে আবার দুধেল গাড়িদের ওই যারা আছে তাদের নেতাদের সাথে ফোনে কথা বলেন নাকি? এটি বুঝতে পারছিল না ঠিক কোন দিকটা হয়। এই যে সংরক্ষণটা গেল, আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে সংরক্ষণ হওয়ার কথা ছিল। আপনার পণ্ডিত ভাই সে বলছে, আমার আপনাকে বোন বলছে, উপেন বিশ্বাস আইপিএস, আমি জানি না এরা কি করে আইপিএস হয়, শুনানি করলো না, সমীক্ষা করলো না, ইন্টারভিউ নিল না, পেপারে অ্যাড দিল না, প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার কেউ যদি বলে আমি সংরক্ষণের আওতায় যাব, আমি অনগ্রসর বললেই হয়ে যাবে? তাকে চ্যালেঞ্জ করার জন্য সমীক্ষা হবে, অন্য পক্ষকে বলার সুযোগ দিতে হবে। এইগুলো না করে ধর্মের ভিত্তিতে করে যাওয়ার যে জায়গাটা, সেটা করার জন্যই তো আজকে হাইকোর্ট বাতিল করে দিল 2012 সালের আপনার আইন, 1993 সালের আইনের অনগ্রসর জাতি সংক্রান্ত আইনের পরিপন্থী। তার জন্য আপনি স্কুটিনি করে রেকটিফাই করে সুপ্রিম কোর্টে যাবেন, না সংরক্ষণটাকে 20 পাও জলে ফেলবেন? ভাবুন, চালাকি করবেন না। আমার প্রশ্ন, যদি এই চলতে থাকে, কুণাল ঘোষ বলছেন যে তিনি এই দল বদল করে কুকথা বলছেন, অন্যায় অনৈতিক। আমি হিরণকে বলি, হিরণ আবার তোমার কাছেই ফিরে গেলাম, সাবতাজ হবে বাঙালি জাতি, কখন কোথায় পাল্টি তার ঠিক আছে। আমি বলেছি গঙ্গাধর নাকি এই মুহূর্তে একেবারে দেবপুত্র, গঙ্গাধরের কথা মিথ্যা হতে পারে না, যেহেতু তার কথা তৃণমূলের কাছে লেগেছে, ভালো লেগেছে, যে 2-3 হাজার টাকায় নাকি মহিলারা, শুভেন্দুদের টাকায় নাকি মহিলারা নিজেরাই বলেছে আমরা ধর্ষিত হয়েছি। তাই গঙ্গাধর মিথ্যে বলতে পারে না, গঙ্গার মতো পবিত্র, অন্তঃসলীলা গঙ্গা, দৌত পরিশুদ্ধ বাঙা গঙ্গা, গঙ্গাধর সে ধরে রেখে দিয়েছে গঙ্গা। তাই সে টাকা নিয়ে তৃণমূলে যেতে পারে না। অর্জুন সিংরা যেতে পারে, তাপস রায়রা যেতে পারে, শোভন চট্টোপাধ্যায়রা যেতে পারে, মুকুল রায়রা যেতে পারে, সব্যসাচীরা যেতে পারে, কিন্তু গঙ্গাধর যেতে পারে না। আরে গঙ্গাধর 10 মিনিটের মধ্যে তৃণমূল থেকে, বিজেপি থেকে তৃণমূলে যাবে, 20 মিনিটের মাথায় তৃণমূল থেকে সিপিএমে যেতে পারে, আবার সিপিএম থেকে 30 মিনিটের মাথায় বিজেপিতে চলে যেতে পারে। বাংলা সংস্কৃতি যে সংস্কৃতি বিশ্বাস করা যাবে না, বিশুদ্ধ সাপ। আপনি বাংলার কালচারটা বুঝুন, বিশ্বাসঘাতকতার অন্তঃসলীলা যাত্রা চলছে, যেন আর কি অন্তর্জলী যাত্রা বলা যায়। আমি হিরণকে দুঃখ করতে বারণ করছি, 4 তারিখে তিনি জয়লাভ করবেন বলেছেন। আপাতত এই আশায় বুক বেঁধে থাকুন। আর কিছু টিভি চ্যানেলকে দেখছিলাম, অভিজিৎ বাবু বলছিলেন টিভি চ্যানেলকে, অনুপ্রাণিত নাকি তিনি, অত্যন্ত ভালো সঞ্চালিকা নাকি তিনি, ধিক্কার জানি তাদেরকে। আমাকেও উল্টোপাল কোশ্চেন করেছিলেন উনি, আমাকেও করেছিলেন। আমি তুচ্ছ লোক, আর কি করা যাবে, ভুলবার কথা, কাউকে উস্কে দেবার কথা। টিভি চ্যানেলে বসে এইসব আলোচনা বন্ধ হোক। অভিজিৎ বাবু একটু ঠুকে ঠুকে দিয়েছেন শুনলাম আর কি, বন্ধ। চ্যালেঞ্জ করছি ওই চ্যানেলকে, আমি চ্যালেঞ্জ করছি, বসুন, শিক্ষা দীক্ষা দেখিয়ে দেবো। চ্যানেলে বসলেই পণ্ডিত এসব ভুল ধারণা ত্যাগ করুন। আমি চ্যানেলে বসেই সঞ্চালিকা, আমি পণ্ডিত, এই ত্যাগ করুন কথাটা। এটা হচ্ছে কালচার। আর সব তেল মারে, যদি টিভিতে বলার একটু সুযোগ পাই। আমি তেলের জায়গা দেখছি, তেল কাকে বলে আর কি, বাঙালি জাতির বুদ্ধিজীবীদের দেখেছি তেল মারা কাকে বলে। এই জাতির তেল মেরে মেরে ধ্বংস হয়ে গেল, শুধু তেল মারা। পাঁচাটা কাকে বলে আমি জীবনে অনেক দেখেছি, পাঁচাটা কাকে বলে। দুঃখ লাগছে। হিরণ, মাথা উঁচু করে চলো। ধন্যবাদ।